প্রবল বর্ষণে দিনভর পানির নিচে চট্টগ্রামের বেশ কিছু এলাকা, জলাবদ্ধতায় চরম বিপাকে নগরবাসী। আমাদের 2.5 লাখ হতে 5 লাখ টাকার মাঠ পর্যন্ত শেষ, সবকিছু নষ্ট হয়ে গেছে। নামাজ পর্যন্ত করতে পারি না, এই পানির কারণে আমি নামাজেও যেতে পারি নাই। মেয়র যখন বলছিলেন অনেক বেশি আশা দিয়েছিলেন যে এই জলটা দূর করবেন, কুয়াশা আর সিটি কর্পোরেশনের মধ্যে যে সমন্বয় থাকা দরকার, ওটার বিরাট একটা গ্যাপ দেখা যাচ্ছে। খাল খনন ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়, মত নগর পরিকল্পনাবিদদের। খালগুলো বেদখল হয়ে আছে, এগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিষ্কার না করে কথায় কথায় অন্য সংস্থাগুলোর উপরে দোষ চাপানোর একটা চেষ্টা আমরা সবসময় দেখে থাকি। দায়িত্ব নেওয়ার 1 বছর পরও প্রতিশ্রুতির ফুলঝুরি সিটি মেয়রের। ড্রেন যে বড়টা এটা কেউ বলতে পারবে না। তারপরে বড় যে ড্রেনগুলো ওইগুলো করছি, কিছু খাল আছে যেগুলো, এগুলোতে মাটি উত্তোলনের কাজ চলমান। এটা দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুনামগঞ্জের শনির হাওরে প্লাবনের আশঙ্কায় কাঁচা ধান কেটে ফেলছেন কৃষকরা। মাছের মরকের কারণ অনুসন্ধানে হাওড়া অঞ্চলে তদন্ত দল। রাজধানীর বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট, ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় দুর্বিষহ নগর জীবন, দ্রুত সমাধানের আশ্বাস ওয়াসার। অবৈধ ঘোষণা করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে আতঙ্কে পেশাজীবীরা। সনদধারীদের ওপর জালিয়াতির দায় না চাপানোর অনুরোধ, মামলা করার পরামর্শ ইউজিসি। ট্রানজিট সুবিধা ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে হতে চায় ত্রিপুরা। পণ্যবাহী গাড়ি সরাসরি আগরতলা পর্যন্ত যাওয়ার সুযোগ চান বাংলাদেশি ব্যবসায়ীরা। এবং ঝালকাঠিতে সহপাঠী ও শিক্ষার্থীদের কাছে এখন অনুকরণীয় দৃষ্টান্ত বিশ্বনন্দিত শারমিন। নারী নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার। টানা বৃষ্টিতে এখনো পানির নিচে বন্দর নগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা। গত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিতে রাস্তাঘাট সহ পাড়া মহল্লার জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন নগরবাসী। কয়েকটি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। খাল খনন ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। আর সিটি মেয়র মহাপরিকল্পনা আর প্রকল্পের দোহাই দিয়েই আবারও দিলেন সমস্যার সমাধানের আশ্বাস। পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ও সাখাওয়াত হোসেন টিপুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবল বৃষ্টিতে থই থই করছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর ও চকবাজার সহ বেশ কয়েকটি এলাকার সড়ক ডুবে গেছে পানিতে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে কোনো কোনো সড়ক। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, অল্প কিছু যান চলাচল করছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। নির্দিষ্ট গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আর ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের পুরো মার্কেটটাই ডুবে গেছে। আমাদের 2.5 লাখ হতে 5 লাখ টাকার মাঠ পর্যন্ত ব্রিজ থেকে শুরু করে স্পেশালি এক হাঁটুর উপরে এর আগে ছিল মোটামুটি, আর কমিউনিকেশন গাড়িটা টোটালি নাই বললেও চলে। বহুত অসুবিধা হইতেছে, ঘরের থেকে বাড়িতে পারি না, রাস্তাঘাটে পানি। পূর্বকোণ অফিস থেকে 2 নম্বর গেট 30 টাকা 50 টাকা একজন পার করতেছেন। কেউ পড়ে যাইতেছে, কেউ আর কি গাড়ি আটকে যাইতেছে, এটাই তো আমাদের অসুবিধা। নগরবাসীর অভিযোগ, বর্ষার আগে সিটি কর্পোরেশন খালগুলো খনন না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে, খালগুলো খননে সরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতার অভাব রয়েছে। কুয়াশা আর সিটি কর্পোরেশনের মধ্যে যে সমন্বয় থাকা দরকার, ওটার বিরাট একটা গ্যাপ দেখা যাচ্ছে। মেয়র যখন বলছিলেন তখন অনেক বেশি করছিলেন, অনেক আশা দিয়েছিলেন যে এই জলবদ্ধতা দূর করবেন, এবং অনেক বড় দেখছি আমরা যে এই জলবদ্ধতা দূর হবে। কিন্তু প্রতিবারই দেখি যে বৃষ্টি বললে আমাদের খাটগণ ক্রমশ পানি উঠে যায়। এটা কর্ণফুলী নদীতে নিয়ে যাবে শহরের পানিটা। সে খালগুলো নালাগুলো বেদখল হয়ে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলোর ধারণ ক্ষমতা শূন্যের পর্যায়ে।
তো এগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিষ্কার না করে বারবার এক ধরনের লোক দেখানো কিছু কাজ করে সিটি কর্পোরেশনে তাদের দায়িত্ব পালন করছেন বা করার চেষ্টা করছেন। এদিকে নগরবাসীর অভিযোগের প্রেক্ষিতে সিটি মেয়র আজম নাসির জানান, খাল খননের কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, খুব দ্রুতই সেগুলো বাস্তবায়ন করা হবে। আমরা যে প্রকল্পগুলো এখন গ্রহণ করেছি সেই প্রকল্পগুলো বাস্তবায়নের উপর নির্ভর করবে মূলত স্থায়ী একটা সমাধান। আরগুলো হলো যে আমরা প্রতি বছরই করতে হবে, আমরা করে যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়, হয়তো এটার আরো ভয়াবহতা লাভ করতে সেখান থেকে আমরা রক্ষা করা। চট্টগ্রামের চারপাশে ছোট বড় অন্তত 30টি খাল রয়েছে, যার একটি খালও খনন করা হয়নি। সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, জাফর, আপনি হয়তো সকাল থেকে দেখছেন, চট্টগ্রামে খবরাখবর শুনছেন যে সকাল থেকে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অন্যান্য এলাকায় কমলেও কিন্তু এই আগ্রাবাদ এলাকায় এখনো পর্যন্ত জলাবদ্ধতা সেরকম কমেনি, আগের মতোই আছে। এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই মার্কেটগুলো রয়েছে এবং সে মার্কেটের ভিতরে কিন্তু পানি এখনো পর্যন্ত পানি রয়েছে এবং যে সড়কটা আপনি দেখতে পাচ্ছেন এটি গুরুত্বপূর্ণ একটি এলাকা, এটা আবাসিক এলাকা বলা হয়ে থাকে চট্টগ্রামের, এখানে ভিআইপি এলাকা বলা হয়ে থাকে। এই এলাকায় যে পানি এটার সরানোর জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলে কিন্তু সেই উদ্যোগ নেওয়া হচ্ছে না। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই পানির নিচে থাকাটাই মনে হয় চট্টগ্রামবাসীর ভাগ্য, কারণ মেয়র আসে আর মেয়র যায়, কিন্তু এই চট্টগ্রাম মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আপনি হয়তো জানেন চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী 17 বছর তিনি ক্ষমতায় ছিলেন, তারপরও তিনি সেরকম এই জলাবদ্ধতা নিরসনে কোনো কাজ করতে পারেনি। এরপর কিন্তু 4 দলীয় জোট সরকারের বিএনপি সরকারের যে সমর্থিত যে মেয়র প্রার্থী মঞ্জুর আলম ক্ষমতায় ছিলেন 4 বছর, তিনিও কিন্তু জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নিতে পারেনি। সর্বশেষ গত 1 বছর আগে, 1.5 বছর আগে বর্তমান মেয়র আজম নাসিরউদ্দিন তিনি প্রধান ইশতেহার ছিল চট্টগ্রাম মানুষকে এই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দেবে, কিন্তু তিনিও কিন্তু বলা যায় এক ধরনের তিনি ব্যর্থ হয়েছেন এই জলাবদ্ধতার হাত থেকে মানুষকে মুক্তি দিতে। সকাল থেকে মানুষের আসলে কষ্টের কথা আমরা শুনছিলাম এবং মানুষরা তাদের যে অনুভূতির কথা জানাচ্ছে, তাদের কষ্টের কথা জানাচ্ছেন, দুর্ভোগের কথা জানাচ্ছেন এবং পাশাপাশি যে চট্টগ্রাম বন্দর নগরীর মতো এলাকায়, এরকম এলাকায় জুড়ে এরকম সবসময় যে পানি থাকে, সেই ক্ষেত্রে তারা বলছেন যে আসলে এই সকাল থেকেও কিন্তু এই পানির কারণে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, বিশেষ করে খাতুনগঞ্জ এলাকায় যে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার, সেখানেও ক্ষতি হচ্ছে। আরেকটি কথা তথ্য জানিয়ে রাখি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হচ্ছে এরকম ভারী বর্ষণ হলে কিন্তু চট্টগ্রামে কিন্তু ভারী বর্ষণ হলে কিন্তু ভূমিধসের আশঙ্কা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় হয়তো ভূমিধস হওয়ার একটা আশঙ্কা রয়ে যায়, কারণ গত 2008 সালে কিন্তু এই ভূমিধসে প্রায় 21 জনের মতো মানুষের মৃত্যু হয়েছিল লালখানবাজার এলাকায়। তো এটাও আসলে মাথায় রাখা প্রশাসন, এটাই মাথায় রেখে প্রশাসন কিন্তু প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রাম সকাল থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরেও কিন্তু পণ্য ওঠানোর ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা অন্যান্য এলাকা পানি নেমে গেলেও কিন্তু এই আগ্রাবাদ এলাকায় এখন কিন্তু পানি নামেনি, মানুষের এখনো দুর্ভোগ রয়েছে। এখানে প্রায় 10,000-এরও বেশি ঘরবাড়ি রয়েছে, এখানে এই আবাসিক এলাকা এখন পানির নিচে চলে আছে। তো এই ছিল চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাফর। দর্শক, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে শফিক জানাচ্ছিলেন চট্টগ্রামবাসীর দুর্ভোগের কথা। পুরো এলাকা তলিয়ে আছে বৃষ্টির পানিতে। সুনামগঞ্জের শনির হাওরে জোয়ারের তোড়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্লাবনের আশঙ্কা করছেন কৃষকরা। এ কারণে কাঁচা ধান কেটে ফেলছেন তারা। এদিকে মাছের মরকের কারণ অনুসন্ধানে সুনামগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের 3 সদস্যের তদন্ত দল। এছাড়া 1 সপ্তাহের জন্য হাওরাঞ্চলে মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে ইকরামুল কবিরের পাঠানো তথ্য ও নৌশাদ আহমেদ চৌধুরীর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে সুনামগঞ্জে একের পর এক হাওরে পানি ঢুকে তলিয়ে যায় ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হন লক্ষাধিক কৃষক। কিন্তু ক্ষতির হাত থেকে বেঁচে যাওয়া একমাত্র হাওর ছিল শনির হাওর, কিন্তু তাদেরও শেষ রক্ষা হলো না। জোয়ারের পানিতে শনির হাওরের নান্টুখালী ও ঝালখালী বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা, আর এই আশঙ্কায় কেটে ফেলছেন কাঁচা ধান। তাদের দাবি অন্তত গবাদি পশু খাদ্য সংকটে পড়বে না। হাওরে ভাঙা মাইতাছে, তো এই কারণে কাঁচা ধান কাটতেছে। পেটের খিদা, গরুর ঘাসের জন্য আমরা
শুধু ফানের মাঝে মানে ডুবাই আমরা কাটতেছি এই যে ধান। জীবন যদি কিছুটা বাঁচানি যায় আংশিকভাবে কাঁচা ধান আমরা কিছুটা কাটিয়ে আনতে পারতেছি। এলাকাবাসীর অভিযোগ, বরাদ্দের পরও এই হাওরে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। শুনি খালি শুনি আরো যে 5 কোটি 6 কোটি টাকা দিয়েছে, কিন্তু কোথাও একটু মাটি ফেলাইছে না ভাই। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হচ্ছে। 660 মেট্রিক টন চাল দিয়েছি, জিআর বিভিন্ন উপজেলায় ভাগ করে দিয়েছি, যেটা দেওয়া হয়েছে, এবং 26 লক্ষ টাকা দিয়েছি আর 155 টিন। এর আগে শুক্রবার সকালে জেলার তাহিরপুরের করচা ও মাটিয়ান হাওর সহ বেশ কয়েকটি হাওর পরিদর্শন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল। পরিদর্শন শেষে মাছ ও হাঁসের নমুনা সংগ্রহ করেন তারা। পানি বেশি পচনের ফলে কিন্তু অক্সিজেনের ঘাটতি হয় এবং এখানে অ্যাসিডিক পানি তৈরি হয়। আমরা লক্ষ্য করেছি যে এখানে হাঁস মারা গেছে, পাখি মারা গেছে। এখানে যে কারণে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এই মুহূর্তে বোধহয় হাওরের মাছ খাওয়াটা সঠিক হবে না। পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে সুনামগঞ্জের হাওর অঞ্চলের 1.5 লক্ষাধিক হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। মৎস্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত 20টি হাওরে 43 মেট্রিক টন মাছ মরে গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলছে পানির তীব্র সংকট। গরমের সঙ্গে পাল্লা দিয়ে তা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। বেশিরভাগ এলাকাতেই দিনে পানির দেখা মিলছে 2-1 আবার কোথাও বা পানির সঙ্গে দুর্গন্ধ আর ময়লা থাকায় দুর্বিষহ হয়ে উঠছে নগর জীবন। সরবরাহ লাইনের ত্রুটি আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াকেই সংকটের কারণ বলছে ঢাকা ওয়াসা। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর মুগদায় ওয়াসার এই পানির পাম্পে মানুষের সার্বক্ষণিক ভিড় যেন নগরীর পানি সংকটের প্রতীকী রূপ। বাসায় নেই পানি, তাই ওয়াসার পাম্পে ছুটতে হচ্ছে নগরবাসীকে। আমরা কেন লাইন ধরে পানি নেব? তাহলে আমরা পানির বিল কেন দেই? কিনে নিয়ে খাইতে পারি গরিব মানুষে, আমাকে অসুবিধা না মনে করেন না, আমাকে কি বাধ্য হয়ে আমাকে এখান থেকে পানি নিতে হয়। রাজধানীর মগবাজার, মধুবাগ, মিরবাগ, খিলগাঁও, আশকোনা ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে চলছে পানির সংকট। আর গ্রীষ্মকাল আসার পর নতুন করে সংকট দেখা দিয়েছে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া সহ আরো কয়েকটি এলাকায়। অধিকাংশ এলাকায় পানির দেখা মিলছে দিনে মাত্র 2-1 আবার দুর্গন্ধময় ও ময়লাযুক্ত হওয়ায় সেই পানিও ব্যবহারের অনুপযোগী। নগরবাসীর অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মিলছে না সমাধান। থালা বাসন ধুতে পারি না, এই যে থালা বাসনের অবস্থা, একবেলা ধুইতে একবেলা ধোয়া হয় না, তারপর হচ্ছে রান্না বান্না হয় না। এই পানিগুলো খাচ্ছি প্রায় 3 মাসের মতো, তো এখন এই পানি খেয়ে মনে হচ্ছে যে আমরা মানুষের পর্যায়ে পড়ি না। যখনই যেই যায় তখনই বলে যে 10 দিন 12 দিন, কিন্তু 10 দিন 12 দিন ওদের আর শেষ হচ্ছে না। রাজধানীর পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা বলছে 230 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে 245 কোটি লিটার উৎপাদন সক্ষমতা থাকলেও সরবরাহ লাইনের ত্রুটি আর ভূগর্ভে পানির স্তর নিচে নেমে যাওয়াই সংকটের কারণ। কর্তৃপক্ষ জানিয়েছে সংকট নিরসনে সংস্কার করা হবে পানির সব লাইন। আর দীর্ঘমেয়াদে পানির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হাতে নেওয়া হয়েছে প্রায় 14,000 কোটি টাকার 3টি বৃহৎ প্রকল্প। এগুলো হচ্ছে যশোলদিয়া, গন্ধবপুর ও সায়েদাবাদ তৃতীয় ধাপ পানি শোধনাগার প্রকল্প। এই যে প্রবলেমটা হয় সেটা মূল কারণই হচ্ছে যে আমাদের আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশনটাকে কমাতে হবে, কারণ এটা সাস্টেনেবল না। আমরা কিন্তু তার থেকে বেরিয়ে আসার জন্য 70% সারফেস ওয়াটার এবং 30% আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন করব। তখনই এই যে সমস্যা যেটা, সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। ঢাকার অনেক বস্তিতে রয়েছে পানির অবৈধ সংযোগ। চলতি বছরের মধ্যে শতভাগ বস্তিকে বৈধ পানি সেবার আওতায় আনা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর একটি হাসপাতালের বিরুদ্ধে লাশ আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ। প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে স্বজনদের মানববন্ধন। হেফাজতে ইসলামের বিরুদ্ধে সরকারের করা মামলা আইন অনুযায়ী চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গি দমন নিয়ে আলেম ওলামাদের সমাবেশে তিনি আরো বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। একই সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে নয়, সরকারের বৈঠক হয়েছে কওমি মাদ্রাসা বোর্ডের সঙ্গে। তাই যারা এ নিয়ে সমালোচনা করছেন তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যেই অপরাধ করবে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। যারা এই অপরাধ করেছেন কিংবা যারা আপনার মনে করা হচ্ছে তারা অপরাধ করেছে, তাদের তদন্ত হবে, তদন্ত হয়ে তার যথাযোগ্য ব্যবস্থা
হবে, এটাই কথা। এটা এখান থেকে আমাদের সরকার কোনো সময় পিছিয়ে থাকে না। যত মামলাই আছে সবগুলো আইন অনুযায়ী চলছে, আমরা আইন অনুযায়ী সবগুলোর ব্যবস্থা হচ্ছে। যারা বলছে আমরা হেফাজতের সাথে সামিল হয়ে গেছি, যারা বলছে আমরা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে ভুল করছি, এরা আবার সমাজে ফেতনা ফেসাদ সৃষ্টি করতে থাকে। এরা কোনো সময় আমাদের বন্ধু হতে পারে না। 14 লক্ষ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মান দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেই সম্মানের হকদার তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে আলেম সমাজকে ব্যবহার করে না। আমাদের ইসলামের প্রতি তার যে ভালোবাসা, সেই তাগিদ থেকেই তিনি আজকে এই কাজটি করেছেন। সমস্ত কওমি মাদ্রাসার বোর্ডকে একসাথে করে যেই কাজটি তিনি, যেই দায়িত্ব তিনি পালন করেছেন। এদিকে ইসলাম ধর্ম নিয়ে যারা কটূক্তি করে তারা ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের সামনে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, ধর্ম নিয়ে নেতিবাচক কথা বলে প্রগতিশীল কিংবা আধুনিক হওয়া যায় না। কটূক্তির ক্ষেত্রে বামপন্থীরা বেশি এগিয়ে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও দেশের স্বার্থে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে এর শিক্ষার্থীদের দেশের কাজে অবদান রাখার সুযোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন শামীম ওসমান। জননেত্রী শেখ হাসিনা উনি মনে করেন এদেশের বাংলা মিডিয়ামে যারা পড়ে, এদেশের ইংলিশ মিডিয়ামে যারা পড়ে এবং মাদ্রাসা যারা পড়ে সবাই তার সন্তান। সবাইকে উনি সুন্দরভাবে এদেশ গড়ে তোলার সুযোগ দিতে চান। কমিউনিস্ট কমিউনিস্ট ভাব দেখান, বড় বড় কথা বলেন। কোন কমিউনিস্ট আপনারা? ৭৫-এর আগে পৃথিবীতে কোনো কমিউনিস্ট পার্টি নাই যারা নিজেদের বিলুপ্তি ঘোষণা করেছিল। আপনারা বিলুপ্তি ঘোষণা করে সেই দিন বঙ্গবন্ধুর বাকশালে জয়েন করেছেন, আর আপনারাই সেই দিন আপনার বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের জন্য এই জন্য সারা বাংলাদেশে আপনারা সব মিলেও ২৫,০০০ ভোট পান না। এদিকে জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, কিন্তু প্রহসনী নির্বাচন হলে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিএনপি নির্বাচনে যেতেই চায়, কারণ বিএনপি রাজনৈতিক দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে নির্বাচনে যাওয়ারই দল। কিন্তু সেই নির্বাচন হতে হবে যেটাকে নির্বাচন হবে। নির্বাচনের নামে যদি প্রহসন করা হয় ওটা নির্বাচন না, ওই নির্বাচনে না যাওয়া সেটাই সঠিক সিদ্ধান্ত। অবৈধ ঘোষণা করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে আতঙ্কে রয়েছেন অনেক পেশাজীবী। দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জালিয়াতির দায় সনদধারীকে বহন করতে হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন তারা। তড়িঘড়ি করে নয়, বরং সঠিক তদন্ত করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, ক্ষতিগ্রস্ত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারেন সনদধারীরা। মিজাদুর রহমান কবিরের রিপোর্ট। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কমপক্ষে 23 জন শিক্ষক বিভিন্ন সময়ে বিএড সনদ নিয়েছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষকের সনদ অবৈধ বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তদন্ত রিপোর্ট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় প্রেরণ করেছি। অভিযুক্ত শিক্ষকের দাবি, সাভারের গণকবাড়ির মূল ক্যাম্পাস থেকে সনদ নিলেও তদন্ত করা হয়েছে ধানমন্ডি ক্যাম্পাসের ঠিকানায়, তাই পুনঃতদন্তের আবেদন করেছেন তিনি। সংশ্লিষ্ট শাখায় তদন্ত না করার বিষয়টি নিয়ে আতঙ্কিত অন্য শিক্ষকরাও। কর্মকর্তা যখন কাগজপত্র নেন তখন আমি ওনাকে বললাম, যখন আমরা ভর্তি হই তখন তারা আমাদের মহামান্য হাইকোর্টের রিটে স্থগিতাদেশ দেখিয়েছিলেন। ওই স্থগিতাদেশের ভিত্তিতে ওনারা আমাদের পরীক্ষা নিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। তারা যদি হঠাৎ করে দেখে যে তাদের এই সার্টিফিকেট নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তখন তারা আসলে চিন্তিত হয়ে পড়ে। আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের গণকবাড়ি শাখার সাবেক কর্মকর্তারা জানান, তাদের দেয়া সনদের ব্যাপারে প্রায়ই তদন্তে আসে বিভিন্ন প্রতিষ্ঠান। ভেরিফিকেশনের জন্য আমাদের এখানে একটা চিঠি পাঠায়, আমরা সেই চিঠি আমাদের রেকর্ডপত্র দেখে আমরা চিঠির উত্তর দিয়ে দিব
এবং এই জন্য চিঠি আমাদের কাছে অহরহ আসছে, আমরা উত্তরও দিচ্ছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, সম্প্রতি বন্ধ হওয়া প্রতিষ্ঠানের সনদের ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশ পালন করবেন তারা। রুটি রুজির বিষয়, আবার জাল সনদে রুটি রুজি, এটাও সমর্থন করা যায় না। ফলে বিষয়গুলো আরো ভাবনার বিষয়। লিস্ট তৈরি করে তারপরে আমরা মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চাইব, আদেশ চাইব। যে কোনো নাগরিক কোন একটা জায়গায় গিয়ে যদি প্রতারিত হয়, সে তো ক্ষতিপূরণের মামলা করতেই পারে, সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে করতে পারে। সংশ্লিষ্টদের দাবি 2011 সাল পর্যন্ত নেওয়া সনদ সঠিক রয়েছে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। অন্তত শেষ সিদ্ধান্ত বিবেচনার দাবি জানিয়েছেন সনদধারী পেশাজীবীরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় খুলনার 9 জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ। রাজধানীর একটি হাসপাতালের বিরুদ্ধে লাশ আটকে রেখে টাকা আদায়ের অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজনরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হাসপাতালের নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। মাত্র 19 বছর বয়সে মৃত্যুর কাছে হার মানে শুভ উদ্দিন। ডিএমডি রোগে মাংসপেশি সংকুচিত হয়ে বাংলাদেশ, ভারত সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও শেষ রক্ষা হয়নি শুভর। ভর্তির একদিন পর গত 17 এপ্রিল মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে মারা যায় শুভ। তবুও শুধু মুনাফার লোভে চিকিৎসক লাইফ সাপোর্টের কথা বলে মৃত শুভকে আইসিইউতে রাখে বলে অভিযোগ পরিবারের। সবশেষ 19 তারিখ শুভকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 1,20,000 টাকার বিল পরিশোধ না করলে লাশ হস্তান্তর না করার ঘোষণায় আকাশ ভেঙে পড়ে হতভাগ্য শুভর পরিবারের ওপর। আল্লাহ প্রদত্ত যে শ্বাস সেটা চলে গেছে, কিন্তু আমরা ওইটাকে ফিরে আনার ব্যবস্থা করতেছি। আসলে এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই না। দেখা গেছে 2 দিন রাখার পরে আমাকে 1,20,000 টাকা বিল ধরাই দিয়ে বললো যে আপনি এটা টাকাটা পেমেন্ট করেন, তারপর লাশ নিয়ে যান। আইসিইউতে আটকে রেখে বেসরকারি হাসপাতাল কর্তৃক ভোগান্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাধারণ মানুষ ও শুভর স্বজনরা। আমার বড় ছেলেকে নিয়ে যে আমি হসপিটালে গেছি, সেখানে আমার সাথে প্রতারণা হয়েছে। আমার ছেলেকে ওরা আইসিইউতে মারা গেছে, কিন্তু ওরা রেখে দিছে। আমাকে ওরা মা হিসেবে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। আইসিইউ নামে এই ধরনের কোনো প্রতারণা কেউ না করতে পারে হাসপাতালগুলো, সেদিকে সবাই সঠিক নজরে আনার জন্য বিশেষভাবে সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। মৃত্যু ঝুঁকিতে থাকা একই রোগে আক্রান্ত শুভর ছোট ভাই সিয়ামউদ্দিনও অংশ নেয় মানববন্ধনে। কঠিন রোগ থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন জানায় সিয়াম ও তার পরিবার। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় খুলনার 9 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর ও খুলনা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। পুলিশ জানায়, পাক বাহিনীর নির্দেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় খুলনার ডুমুরিয়ার বকুলতলা এলাকায় 10 জনকে গুলি করে হত্যা করে স্থানীয় রাজাকাররা। এ ঘটনায় বিচার চেয়ে 2010 সালে ডুমুরিয়া থানায় 11 রাজাকারের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বজনরা। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্থানান্তর হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদের মধ্যে 7 জনকে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে এবং 2 জনকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশের ট্রানজিট সুবিধা ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার বা গেটওয়ে হতে চায় ত্রিপুরা। সেক্ষেত্রে আগরতলার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন ঘটবে, ততই ব্যবসার প্রসার হবে বলে মনে করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অন্যদিকে পণ্যবাহী গাড়ি সরাসরি ত্রিপুরা পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ চান বাংলাদেশি ব্যবসায়ীরা। ত্রিপুরা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে কলকাতার দূরত্ব 1700 কিলোমিটার আর চট্টগ্রামের দূরত্ব মাত্র 140 কিলোমিটার। ভারতের ত্রিপুরা রাজ্যে নেই কোনো নৌবন্দর। ভারতের মূল ভূখণ্ডের সাথেও যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি দুর্বল। সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে চায় ত্রিপুরা। চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে ঢাকা সব মিলিয়ে গোটা বাংলাদেশের সাথে আমাদের এই যোগাযোগের ব্যাপারটা দারুণ হয়তো একটা উন্নতির উচ্চ শিখরে যাবে।
ত্রিপুরা চেম্বার অব কমার্সের পরিসংখ্যান অনুযায়ী 2016 সালে বাংলাদেশ ত্রিপুরায় 383 কোটি টাকার পণ্য রপ্তানি করে। ত্রিপুরা বাংলাদেশে রপ্তানি করেছে 1 কোটি টাকারও কম। এ কারণে বাংলাদেশের সাথে নৌ রেল সড়কপথের মাধ্যমে যত দ্রুত কানেক্টিভিটি বাড়বে তত আমদানি রপ্তানি বাড়বে বলে মনে করেন ত্রিপুরার ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উদ্বৃত্ত যে উৎপাদন এটা যেমন আমরা বাংলাদেশকে দিতে পারি, বাংলাদেশের ভেতরে উদ্বৃত্ত যে উৎপাদন সেটা এই অঞ্চলে রপ্তানি করা যেতে পারে। কানেক্টিভিটি হলো হবে কি, তাহলে সুযোগটা আরো বাড়বে, আর সুযোগটা যখন বাড়বে সেই ক্ষেত্রে যেমন এরিয়া ওয়াইজ ব্যবসাটা বাড়বে। বাংলাদেশের এই ব্যবসায়ী মনে করেন এক্ষেত্রে বাংলাদেশ থেকে পণ্যবাহী গাড়ি যদি সরাসরি ত্রিপুরায় যেতে পারে তাহলে খরচ অনেক কম পড়বে, লাভবান হবে সবাই। আমরা যদি ডাইরেক্ট সরাসরি রিটেলার পর্যায়ে অর্থাৎ খুচরা পর্যায়ে গাড়িগুলো পৌঁছাতে পারি তাহলে হ্যাসেলটা হবে না, অর্থাৎ লেবার কস্ট এবং বাস্টিং হার হবে না। 1995 সাল থেকে ছোট পরিসরে ভারতের ত্রিপুরার সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে ত্রিপুরা বাজারে। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক যত সহজ হবে তত বেশি পণ্যের আদান প্রদান যেমন বাড়বে, তেমনি দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্প্রসারণও আরও গতিশীল হবে বলে মনে করেন দুই দেশের ব্যবসায়ীরা। ভারতের ত্রিপুরা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। শারমিন আক্তার নিজের বাল্যবিয়ে থেকে বিশ্বজুড়ে এখন আলোচিত এক নাম। অনন্য সাহসিকতার পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। আর ঝালকাঠির রাজাপুরের এই বালিকাকে নিয়ে গর্বিত শিক্ষক ও এলাকাবাসী। তার দৃষ্টান্তকে অনুসরণ করে এগিয়ে যেতে প্রত্যয়ী সহপাঠী সহ এলাকায় শিক্ষার্থীরা। নারী অধিকার রক্ষায়, নারী নির্যাতন ও বাল্য বিয়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার সাহসী নারীর পুরস্কার জয়ী শারমিনের। জেলা প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির রাজাপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার। অদম্য সাহসিকতার জন্য নামটি দেশ ছাড়িয়ে প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। 2015 সালের আগস্টের শুরুর দিকে 32 বছর বয়সী এক পাত্রের সাথে 15 বছরের শারমিনের বিয়ে ঠিক করেন তার মা। বাল্য বিয়েতে রাজি না হওয়ায় খুলনায় নিয়ে তাকে পাত্রের সাথে এক ঘরে আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন শারমিন, তাতেও রক্ষা হয়নি তার। ঝালকাঠির বাড়িতে আটকে রেখে তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন। বাবা সৌদি প্রবাসী হওয়ায় মায়ের অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে। শেষ পর্যন্ত এক সহপাঠীর সহযোগিতায় রাজাপুর থানায় মামলা করেন শারমিন। এ নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে খবর প্রচারের পর বিষয়টি আলোচনায় উঠে আসে। অসীম সাহসিকতা ও অদম্য ইচ্ছার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ 2017 পুরস্কারে ভূষিত হন শারমিন আক্তার। গত 30 মার্চ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট নেন তিনি। সব মহিলাদের বলতেছি তার জন্য এরকম জোর করে না বিয়ে দেয়। আমার যে অত্যাচার হয়েছে এরকম অত্যাচার আমি আর কারো উপর হতে দেবো না। বাংলাদেশে কোনো মেয়ের বাল্যবিবাহ হবে না যদি তারা সাহস দেখে যদি কাজটা করতে পারে। আমরা রাজাপুরবাসী এবং অত্র বিদ্যালয়ের থেকে আমরা গর্বিত এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। শারমিনকে অনুসরণ করে এলাকার ছাত্রীরাও এগিয়ে যেতে চান নারী নির্যাতন আর বাল্য বিয়ের বিরুদ্ধে। সে যে সাহসী দেখাইছে আমরাও সে সাহসী দেখাইতে চাই। বাল্যবিবাহ রোধ করা মানে কিভাবে তার প্রতিবাদ করতে হবে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি তার থেকে। বিশ্বব্যাপী অধিকার আদায় ও নারীর ক্ষমতায়নের পক্ষে জোরালো ভূমিকা ও সাহসী পদক্ষেপের স্বীকৃতি হিসেবে 2007 সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছর শারমিন আক্তার সহ বিভিন্ন দেশের 13 জন সাহসী নারী এ সম্মাননা পেয়েছেন। 2016-তে আইনজীবী সারা হোসেন ও 2015-তে সাংবাদিক নাদিয়া শারমিনের পর এবার বাংলাদেশের তৃতীয় নারী হিসেবে এ পুরস্কার পেলেন শারমিন। সময় সংবাদ, ঝালকাঠি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকি আখন্দ মারা গেছেন। সন্ধ্যায় রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠ সৈনিক। আবার এলো যে সন্ধ্যা, কবিতা পড়ার প্রহর এসেছে এই নীলমণিহার, এমন অসংখ্য গানের স্রষ্টা লাকি আখন্দ। নগর সভ্যতার টানাপোড়েন, প্রকৃতি আর মানব মনের সূক্ষ্ম অনুভূতি ধরা পড়েছে তার সুরের মাধুরীতে। গুণী আর স্বাধীন চেতাই শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে এনেছেন আধুনিকতার ছোঁয়া। তিনি দীর্ঘদিন মরণ ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। টানা 2.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সপ্তাহে বাসায় ফেরেন তিনি। আরমানিটোলার নিজ বাসায় সন্ধ্যা 6টা 20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগের খবর। বৃষ্টি এনে মোহামেডানকে 7 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহামেডানের 142 রানের জবাবে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। এবারের ডিপিএলে ব্যাটে বলে সমানভাবে উজ্জ্বল আলামিন জুনিয়র এ ম্যাচে 5 উইকেট তুলে নিয়ে মোহামেডানের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দেন। মোহামেডান অল আউট হয় 142 রানে। তামিম করেন সর্বোচ্চ 46 রান। বৃষ্টি এনে 149 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 10 রানে সৌম্য মারুফের উইকেট হারায় প্রাইম ব্যাংক। উন্মুক্ত চাঁদ ফেরেন দলীয় 53 রানে। তবে সাব্বির ও তাইবুর রহমানের 97 রানের জুটিতে 80 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় তারা। সাব্বির 78 রানে অপরাজিত থাকেন। সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রবল বর্ষণে দিনভর পানির নিচে চট্টগ্রামের বেশ কিছু এলাকা। জলাবদ্ধতায় চরম বিপাকে নগরবাসী। দায়িত্ব নেয়ার 1 বছর পরেও প্রতিশ্রুতির ফুলঝুরি সিটি মেয়রের। সুনামগঞ্জের শনির হাওরে প্লাবনের আশঙ্কায় কাঁচা ধান কেটে ফেলছেন কৃষকরা। মাছের মড়কের কারণ অনুসন্ধানে হাওড় অঞ্চলে তদন্ত দল। এবং রাজধানীর বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট। ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় দুর্বিষহ নগর জীবন। দ্রুত সমাধানের আশ্বাস ওয়াসার। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।